the sword. You protect them. I have the power! The universe. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা মাত্র 14 দিন আগে রিলিজ পাওয়া একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটি তৈরি করা হয়েছে প্রায় 2500 কোটি টাকা বাজেটে, এবং এই সিনেমাটি এখনো কিন্তু সিনেমা হলে চলছে। সিনেমাটার আইএমডিবি রেটও যথেষ্ট ভালো, 10/7, এবং এটা একটা অ্যাডভেঞ্চার অ্যাকশন সাইফাই সিনেমা। এবং তোমরা হয়তো হিম্যান নামে যে সুপার হিরো রয়েছে তার সাথে পরিচিত নাও, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন হিম্যানের কার্টুন দেখতাম, আর হিম্যান ক্যারেক্টারটা অনেকটা থোরের মতো, আর এই ক্যারেক্টারটা মূলত সনি পিকচারের। খুব সংক্ষেপে জেনে আসি। তো বাড়তি কোনো কথা না বাড়িয়ে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা চলো মূল ভিডিওতে চলে যাই। বাংলাদেশে অনেক স্কিল ট্রেডার রয়েছে, কিন্তু তাদের ক্যাপিটাল কম থাকার কারণে তারা প্রফিট করতে পারে না, আর এই সমস্যার সমাধান নিয়ে এসেছে বাইনারি ফান্ডেড। বাইনারি ফান্ডেড হচ্ছে একটা বাইনারি ট্রেডিং প্ল্যাটফর্ম, আর এখানে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ রয়েছে, আর ওই চ্যালেঞ্জগুলো যদি আপনি পাস করে তাদেরকে প্রমাণ করতে পারেন যে আপনি একজন স্কিলফুল ট্রেডার, তাহলে তারা আপনাকে কিন্তু ফান্ড দেবে, আর সেই ফান্ড দিয়ে আপনি ট্রেড করে যা প্রফিট করবেন তা আপনার সাথে ভাগাভাগি করবে। এবং অনেক অভিজ্ঞ ট্রেডার এখন বাইনারি ফান্ডেড বেছে নিচ্ছে, কারণ তাদের উইথড্র সিস্টেম সব থেকে ফাস্ট, আর তাদের সিস্টেমটা একদমই স্মুথ। সুতরাং কেউ যদি মনে করেন আপনার স্কিল রয়েছে, তাহলে ফান্ডের চিন্তা বাদ দিন, আপনার জন্য রয়েছে বাইনারি ফান্ডেড। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। তো যাই হোক, এই সিনেমার নাম হচ্ছে মাস্টার অফ দ্য ইউনিভার্স, এবং এই কাহিনীতে আমরা আগের যে কার্টুনে হিম্যান দেখতাম সে নয়, বরং আরো ধামাকাদার টুইস্ট এবং ভিজুয়াল গ্রাফিক্স নিয়ে হাজির হয়েছে এই নতুন হিম্যান। তো যাই হোক, এবার সিনেমার কাহিনী যখন শুরু হয় আমাদেরকে বলা হয় যে আমাদের এই ইউনিভার্সের একটা কোনায় অ্যাটার্নিয়া নামের একটা অদ্ভুত দুনিয়া রয়েছে, মানে ওই থোরের দুনিয়ার মতো। আর সেটা এমন একটা রহস্যময় ভূমি যেখানে আকাশে উড়ে চলা জীব রয়েছে, প্রাচীন জীব রয়েছে, ড্রাগন রয়েছে, আর এই বিচিত্র দুনিয়ার কেন্দ্রবিন্দুতে ছিল হচ্ছে ক্যাসেল অফ দ্য গ্রাসকাল। আর এটা একটা প্রাচীন কেল্লা যা এই পুরো ইউনিভার্সের রহস্যময় শক্তিকে রক্ষা করে রেখেছে। আর এই শক্তি এতটাই প্রবল যে যেটা সাধারণ মানুষকেও দেবতার চেয়ে বেশি শক্তিশালী করে তুলতে পারে। মানে ওই ক্যাসেলে একটা তরোয়াল রাখা রয়েছে, অনেকটা থোরের তরোয়ালের মতো বা হ্যামারের মতো, যে তরোয়াল কোনো মানুষকে যদি চুজ করে সে দেবতার মতো শক্তিশালী হয়ে যাবে। মানে কোন একটা দেবতা তার শক্তিকে একটা জাদুই তরোয়ালের মধ্যে বন্দী করে রেখেছে। আর এক প্রাচীন ভবিষ্যৎবাণীর অনুসারে এই তরোয়ালটা শুধুমাত্র তখনই অ্যাক্টিভ হবে যখন অ্যাটার্নিয়া রাজ্যের সবচেয়ে বড় সংকট আসবে, এবং তখন নির্দিষ্ট একটা সিলেক্টেড যোদ্ধা এই তরোয়ালকে ধারণ করবে এবং অ্যাটার্নিয়াকে পুনরুদ্ধার করবে। আর এই কথার মানে হচ্ছে অ্যাটার্নিয়া ধ্বংস হবে, তারপর আবার পুনরুদ্ধার হবে আর কি। আর এই রহস্যময় তরোয়াল এবং এই কেল্লা রক্ষা করার দায়িত্ব রয়েছে একটা শক্তিশালী জাদুকর্ণীর হাতে, যে এখনো বছরের পর বছর সেই ভবিষ্যৎবাণীর সত্য হওয়ার অপেক্ষা করছিল, যে কবে এই তরোয়ালটার প্রয়োজন পড়বে সেদিন সে এটাকে ওই যোগ্য ব্যক্তির হাতে তুলে দেবে। তো যাই হোক, বহু কাল ধরে অ্যাটর্নিয়ার রাজপরিবার কিন্তু এই রহস্যকে লুকিয়ে রেখেছিল বাকি দুনিয়া থেকে। মানে এই তরলের ব্যাপারটা শুধুমাত্র রাজপরিবার জানতো। আর তারপরে এই মহাশক্তিধর রহস্যটা লুকিয়ে রাখার দায়িত্ব পড়বে হচ্ছে এই রাজ্যের নতুন রাজকুমার অ্যাডামের উপরে। কিন্তু অ্যাডাম তার পূর্বপুরুষদের মতো যোদ্ধা ছিল না, এবং সে যখন আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতো তার মনে হতো তার ভেতরে কোনো মহান যোদ্ধা নয়, বরং একটা ইনসিকিউরিটিতে ভোগা একটা ছোট্ট বাচ্চা রয়েছে, এবং সে সবসময় নিজের শক্তি আর সামর্থ্য নিয়ে দ্বিধায় থাকতো। তবে ভবিষ্যতে যে দায়িত্বের বোঝা তার ঘাড়ে আসতে চলেছে সেই দায়িত্ব শুনেই অ্যাডাম ভয় পেয়ে যেত। তো যাই হোক, একদিন সকালে অ্যাডাম তার মা রানী মার্লিনাকে বোঝাতে আসে যে আমাকে এইসব যুদ্ধ প্রশিক্ষণ থেকে মুক্তি দেওয়া হোক, কারণ আমি লড়াই ভালোবাসি না, আমি ভালোবাসি টিকটক করতে। এবং এইখানে অ্যাডাম তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু, যেটা একটা সিংহ যার নাম হচ্ছে ক্রিনজার, তবে সরাসরি সে সিংহ নয়, সে একটা অন্য ধরনের প্রাণী আর কি, ওই জগতের প্রাণী, তার সাথে সময় কাটাতে পছন্দ করতো। আর তাছাড়া এখানে উল্লেখ ওই ক্রিনজার নামের ওই প্রাণীটাও কিন্তু অ্যাডামের মতোই শান্ত এবং ভীতু টাইপের ছিল। তবে তারপর রানী অ্যাডামের কথা না শুনে ওকে বুঝিয়ে সুঝিয়ে প্রশিক্ষণ ময়দানে পাঠিয়ে দেয়। আর রানীর ভাবনা ছিল ভবিষ্যতের রক্ষক হিসেবে নিজেকে প্রস্তুত করো, আর তার প্রস্তুতি এখন থেকেই তোমাকে নিতে হবে। তো যাই হোক, এই কারণে অ্যাডাম করে কি প্রশিক্ষণ ময়দানে পৌঁছে যায়, যেখানে আরো অনেক যুব সৈনিক আগে থেকে প্র্যাকটিস করছিল, আর তাদের ট্রেনিং দেওয়ার দায়িত্ব ছিল সেনাপতি কমান্ডার ড্রাঙ্কন। মানে এটা কিন্তু ইদ্রিস এলবা, এই সিনেমাতে নাম হচ্ছে তার হচ্ছে ম্যান অ্যাট আর্মস। তো যাই হোক, এখানে কমান্ডার ড্রাঙ্কন তার শিষ্যদেরকে বোঝাচ্ছিল ইতিহাস দুর্বল আর ভীতুদের কখনোই মনে রাখে না, বরং তাদেরকেই সম্মান দেয় যারা কঠিন সংঘর্ষের পরে বিজয় লাভ করে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, শুধুমাত্র সিনেমার জন্য নয়, তোমার আমার জন্য। যারা দায়িত্ব দেখে ভয় পায় তাদেরকে ইতিহাস কখনোই মনে রাখে না। তো যাই হোক, ড্রাঙ্কনের সামনে তার মেয়ে টিলাও দাঁড়িয়েছিল, আর টিলা ছিল অ্যান্টনিয়ার সবচেয়ে সাহসী মেয়ে যোদ্ধাদের মধ্যে থেকে একজন, এবং অ্যাডামের সবচেয়ে কাছের বন্ধু, মানে আমাদের নায়কের সবচেয়ে কাছের বন্ধু। তো যাই হোক, যখনই অ্যাডাম তরল চালানোর প্র্যাকটিস শুরু করে তখনই অ্যাডামের দুর্বলতা সবার সামনে চলে আসে। মানে অ্যাডাম নিজেকে রক্ষা করার সাধারণ কৌশলগুলো সঠিক মতো ব্যবহার করতে পারছিল না। আর মহলের ওপরের ব্যালকনি থেকে অ্যাডামের এই শোচনীয় অবস্থায় কিন্তু অ্যান্টনিয়ার রাজা র্যান্ডোর দেখছিলেন, আর নিজের ছেলের এইরকম পরিণতি দেখে রাজা খুবই নিরাশ হয়ে পড়ে।
করেন। যেমন আমার ছেলের অবস্থা দেখে আমি নিরাশ হচ্ছি ভাই। তো যাই হোক, রাজা তখন নিচে নেমে প্র্যাকটিস ময়দানে এসে এবং তরল ওঠায় আর অ্যাডামকে লড়াই করার জন্য আহ্বান জানায়। তবে এই মোকাবেলা খুব বেশি সময় চলে না এবং কিছু সময়ের মধ্যেই রাজা অ্যাডামকে পরাস্ত করে মাটিতে ফেলে দেয় এবং পুরো প্রশিক্ষণ ময়দানের সবার সামনেই অ্যাডামের দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। আর রাজা সকলের সামনে অ্যাডামকে অপমান করে পরিষ্কার করে বলে দেয় যে এই দুনিয়া দুর্বলদের জন্য নয়। তো রাজা সেখান থেকে চলে যাওয়ার পর অ্যাডাম একাই দাঁড়িয়ে থাকে এবং নিজের সাথে ঘটা এই ঘটনার ব্যাপারে চিন্তা করছিল। আর তখনই টিলা মানে ওই সেনাপতির মেয়ে আসে অ্যাডামের কাছে এবং ওকে সাহস জোগাতে থাকে এবং টিলা অ্যাডামকে বলে তুমি দুর্বল নাও তো, আর তাছাড়া আমাদের অ্যান্ট্রেনিয়া রাজ্যে অনেক বছর ধরে শান্তি বজায় রয়েছে, তো আমাদের যুদ্ধের প্রয়োজন কখনো নাও হতে পারে, তবে তুমি তোমার দিক থেকে ঠিক আছো। তবে টিলার কথা শেষ হওয়ার আগেই ওদের দুজনের নজর পড়ে ওই জাদুকর্ণীর দিকে যে ওই তরল পাহারা দিচ্ছিল। আর জাদুকর্ণী আকাশের দিকে তাকিয়েছিল এবং তার চেহারায় স্পষ্ট ভয় দেখা যাচ্ছিল। আর এই জাদুকর্ণী যেহেতু ভয় রয়েছে তার মানে খুব ভয়ঙ্কর একটা কিছু ঘটতে চলেছে এবং সত্যি সত্যি তাই হয়। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যাটার্নিয়ার রাজ্যের শান্তি ভেঙে চলে যায়। পুরো রাজ্যে অ্যালার্ম, সাইরেন এসবের শব্দে ভরে ওঠে এবং একটা ভয়ঙ্কর সেনা সদস্য গ্রুপ অ্যাটার্নিয়ার উপর হামলা করে। আর এই রকম পরিস্থিতিতে নিজের মাকে খুঁজতে অ্যাডাম করে কি দ্রুত মহলের দিকে দৌড়ে যায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই রাজার সৈন্যরা কিন্তু ওই আক্রমণকারীদের সাথে লড়াই শুরু করে দিয়েছিল এবং মহলের প্রতিটা কোনায় যুদ্ধের শব্দে কেঁপে উঠছিল। আর এরকম বিশৃঙ্খল অবস্থায় সেনাপতি ড্রাঙ্কন এবং তার বিশ্বস্ত সেনারা আক্রমণকারীদেরকে মোটামুটি ভালোই টক্কর দিচ্ছিল। বাট তখনই তাদের মুখোমুখি হয় ট্র্যাম্প নামক একজন ভয়ঙ্কর যোদ্ধার। আর এই যোদ্ধার কাছে লোহার হাত ছিল এবং এই হাতটা অস্ত্রের মতো কাজ করছিল। তো যখন দেখা যায় যে শত্রুপক্ষ অনেক বেশি শক্তিশালী তখন সেনাপতি ড্রাঙ্কন করে কি দ্রুত তার রাজার রানীকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার জন্য আদেশ দেয়। আর এরই সাথে সে শত্রুদের মোকাবেলা করার জন্য সম্পূর্ণ চেষ্টা করে যাচ্ছিল, মানে আমি মরি ওদের আটকে দেবো। কিন্তু ট্রাম্পের শক্তি আমাদের সেনাপতি ড্রাঙ্কনের ভাবনার চেয়ে অনেক বেশি ছিল আর সে ড্রাঙ্কনকে খুব সহজেই পরাস্ত করে মাটিতে লুটিয়ে ফেলে। আর নিজের পিতার এরকম অবস্থা দেখে টিলা করে কি দ্রুত তাকে সাহায্যের জন্য ছুটে যায় এবং টিলা চতুরতার সাথে তার পিতাকে টেনে নিয়ে চলে আসে। বাট তখনই একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয় আর তখন টিলাকে বাঁচাতে তার পিতা ড্রাঙ্কন বিল্ডিং থেকে লাফ দিয়ে প্রাণ বাঁচায়। আর অন্যদিকে রাজা আর রানী মুখোমুখি হয় এই হামলার মূল পরিকল্পনাকারী বা এই শয়তানদের বস স্কেলেটরের সাথে। তবে এই স্কেলেটরের চেহারা না দেখলেও এই স্কেলেটর কিন্তু খুবই নামকরা একজন পার্সন এবং তার যে ফ্যান বেস রয়েছে তারা তাকে ডাইরেক্ট পূজা করে ভাই, মানে এত লেভেলের সে জনপ্রিয় লোক। তার নাম হচ্ছে জারেড লেটো, যাকে আমরা ডিসি ভিলেন হার্লি কুইনের হাজব্যান্ড মানে জোকার হিসেবে দেখেছিলাম এবং এরই সাথে সে আমেরিকার অন্যতম নামকরা মিউজিশিয়ান। তো যাই হোক, এখানে তার ক্যারেক্টার খুবই খারাপ, সে খুবই ব্রুটাল, শয়তান এবং ভয়ানক একটা চেহারা। সে পুরোপুরি মানুষও নয়, সে মানুষটাই কঙ্কালের মানে জাদু মানব এবং তার নিজের চেহারা একটা ভয়ানক হাসি রেখে স্কেলেটর ঘোষণা দেয় যে আজকে রাজা তোমার শাসন শেষ হতে চলেছে। আর পরিস্থিতির গভীরতা বুঝতে পেরে রাজা তার স্ত্রীকে বলে আমি ওদের যতক্ষণ পারি আটকাচ্ছি, কিন্তু আমাকে কথা দাও আমার ছেলেকে তুমি ওদের কাছ থেকে দূরে পাঠিয়ে দেবে। কিন্তু এখানে শত্রুদের সংখ্যা অনেক বেশি ছিল এবং কিছু সময়ের মধ্যেই রাজাকে তারা চারদিক থেকে ঘিরে ফেলে এবং স্কেলেটর তখন তার নিজের জাদুই শক্তি সমৃদ্ধ একটা দণ্ড ব্যবহার করে বিশাল ওই প্রতিমা ধ্বংস করে দেয় আর তারপর আদেশ দেয় রাজাকে জীবিত অবস্থায় বন্দী করার জন্য। এবং স্কেলেটর চায় যে এই অ্যাটার্নিয়া রাজ্যের সবাই জীবিত থেকেই তার শাসন নিজের চোখে দেখুক। আর অন্যদিকে রানী মার্লিনা তখন মহলের কোনো দিকে না তাকিয়ে সরাসরি তরলের কক্ষ পর্যন্ত পৌঁছায় যেখানে জাদুকর্ণী আগে থেকে অবস্থিত ছিল। তো জাদুকর্ণী তখন এই সংকটময় অবস্থায় সেই তরলটি অ্যাডামের কাছে সমর্পণ করে আর রানী মার্লিনা তখন কান্না করতে করতে জাদুকর্ণীর কাছে অনুরোধ করে সে তার শক্তি প্রয়োগ করে অ্যাডামকে যেন এই ইউনিভার্সের যে কোনো সুরক্ষিত একটা স্থানে পাঠিয়ে দেয় যেখানে এই স্কেলেটন কখনোই অ্যাডামকে খুঁজে পাবে না। আর সেই সাথে রানী মার্লিনা তার ছেলেকে বলে তুমি কখনোই ভুলে যেও না তুমি কোন বংশের বংশধর তুমি এবং তোমাকে আবার ফিরে সেই রাজ্যকে উদ্ধার করতে হবে। তো যাই হোক, তখন ওই জাদুকর্ণী করে কি একটা পোর্টাল খুলে দেয় কিন্তু অ্যাডাম সেই দরজার মধ্যে প্রবেশ করার আগেই স্কেলেটর সেখানে এসে পৌঁছে যায় এবং স্কেলেটর তার জাদুর শক্তি দিয়ে রানীর উপর হামলা করে। তো সময় খুব কম ছিল, তো আর এই কারণে জাদুকর্ণী স্বয়ং করে কি স্কেলেটরের সামনে ঢাল হয়ে দাঁড়ায় এবং অ্যাডামকে দ্রুত সেই পোর্টালের ভেতরে প্রবেশ করতে বলে। আর যাওয়ার আগে ওই জাদুকর্ণী অ্যাডামকে বলে দেয় মনে রেখো এই অ্যাটার্নিয়ার রাজ্যবাসীর শেষ ভরসা তুমি, তোমাকে ফিরে আসতেই হবে শক্তিশালী হয়ে এবং সবাইকে তোমার উদ্ধার করতে হবে। তো এইরকম ভীতগ্রস্ত অবস্থা এবং বিশৃঙ্খলার মধ্যে অ্যাডাম যখন ওই পোর্টালের মধ্যে প্রবেশ করার হাত থেকে সে তরলটা পড়ে যায়, মানে ও যে গ্রহে যাবে ওই তরলটা সে একই গ্রহে পড়েছে কিন্তু হাত থেকে চলে গিয়েছে। তো অ্যাডাম তো চলে যায় অন্য একটা জগতে, কিন্তু এ বাসে পড়ে থাকে একটা বরবাদ রাজ্য। রানী কি হয় সেটা আমাদের দেখানো হয় না এবং আমরা জাস্ট এটুকু দেখতে পাই যে ওই জাদুকর্ণী নিজেকে স্যাক্রিফাইস করে দিয়ে একটা পাখি হয়ে গিয়েছে, আত্মা হয়ে গিয়েছে, মানে সে আর কখনো হয়তো মানুষ হতে পারবে না। তো যাই হোক, অ্যাডাম এরপর একদম আলাদা একটা রাজ্যে এসে পৌঁছায়। তবে ভাগ্যক্রমে ওই রাজ্যটা বাংলাদেশ ছিল না, ভাগ্যক্রমে ওই রাজ্যটা ছিল হচ্ছে আমেরিকার ওকলাহোমা। আমি শিওর নই ওই রাজ্যটার নাম সঠিক বলেছি কিনা, রাজ্যটার নাম উচ্চারণ করা আমার একটু কঠিন লাগে। তো যাই হোক, এরপরে কিন্তু কেটে গিয়েছে প্রায় 18-20টি বছর এবং এর সাথে যেটা হয়েছে বর্তমান পৃথিবীতে বসবাস করতে করতে অ্যাডামের পূর্বের স্মৃতি সেটা তার কল্পনার মতো হয়ে গিয়েছে। তার কাছে মনে হয় যে এরকম কিছু হয়েছিল মানে কল্পনা। তো এরপর কাহিনী শুরু হয় বর্তমান পৃথিবী থেকে। আমরা দেখতে পাই অ্যাডাম জুলি নামের একটা মেয়ের সাথে ডেটিং এসেছে এবং এখানে সে ডেটিং এ এসে করে কি তার ওই পূর্বের গল্প বলতে শুরু করে এবং সে চায় কেউ তো তার সত্যতাটা বিশ্বাস
বিশ্বাস করুক। তো এর জন্য সে জুলির কাছে অ্যাটর্নিয়া, ক্যাসেল, তরোয়াল, গ্রাসকেল, স্কেলেটন এই সব কিছুর গল্প বলতে থাকে এবং সেটাও বলে যে আমার তরলটাই পৃথিবীতেই পড়েছে। কিন্তু জুলি মনে করে যে ওর মানসিক অবস্থা খারাপ এবং রেগুলার বাবা খাইতে পারে আর কি, রেগুলার মনে হয় বাবা টাবা খায়। তো ওকে বলে তুমি ভালো একটা ডক্টর দেখাও, সবচেয়ে ভালো হয় বাংলাদেশে পাবনা নামে একটা জায়গা রয়েছে, সেখানে ডক্টর দেখাতে পারো, কিন্তু ওখানে গেলেও রিস্ক প্রচুর, গিয়ে পাবনায় সাবধানে থেকে। তো এরকম একটা বাহানা দেশে চলে যায়। আর এরপর আবারও রিজেক্ট হওয়ার পরে অ্যাডাম নিরাশ হয়ে নিজের অ্যাপার্টমেন্টে এসে পৌঁছায়। আর সেখানে অ্যাডামের রুমমেট ছিল হচ্ছে হুসেইন, যে তার জন্য অপেক্ষা করছিল। তো অ্যাডামের হতাশ অবস্থা দেখে হুসেইন তাকে জিজ্ঞাসা করে তোমার এমন মন গড়া গল্প কি তুমি আবারও ওই মেয়ের সামনে বলেছিলে? আর এই গল্প বলে তো তোমাকে পাগল ভেবে নিবে, এটা স্বাভাবিকই। তো এখানে হুসেইন অ্যাডামকে তার থেরাপির কথা মনে করিয়ে দেয়। তো অ্যাকচুয়ালি অ্যাডামকে কেউ রাস্তায় পায় এবং অ্যাডাম ওই গল্প ছোটবেলা থেকে বলছিল সবাইকে যে আমি অমুক গ্রহ থেকে এসেছে, এটা ওইটা, কিন্তু কেউ তোর কথা বিশ্বাস করবে না। তো সবাই ভেবেছিল বা আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বা কোনো একটা কিছু হয়েছে, ওর মাথায় সমস্যা হয়েছে, তারপর এতিমখানায় গিয়েছিল, তারপর থেকে এখনো থেরাপি চলছে, যে না তুমি সুস্থ না, এসব কাল্পনিক। এবং হুসেইনও মনে করে যে অ্যাটর্নিয়া বলতে কোনো জিনিস নেই এবং এগুলো অ্যাডামের কল্পনা মাত্র। এবং অ্যাডাম তার অনাথ হওয়ার দুঃখ থেকে বাঁচার জন্যই মূলত এই গল্প বানিয়েছে। এবং হুসেইন অ্যাডামকে পরামর্শ দেয় তুমি এসব ভুলে গিয়ে আলামিন ভাই র্যান্ডম ভিডিও চ্যানেলের ভিডিও দেখো, ভাত খেতে খেতে ভিডিও দেখবে, তোমার ভালোই লাগবে। এবং আরেকটা বিষয়, এই মাসের ভাড়া কিন্তু বাকি রয়েছে, রেগুলার কাজ করো, ভাড়া পরিশোধ করো, স্থির একটা ক্যারিয়ার তৈরি করো এবং সাধারণ মানুষের মতো জীবনযাপন করাই তোমার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, হুসেইন চলে যাওয়ার পরে অ্যাডাম করে কি নিজের ছোটবেলার কথা মনে করে এবং তার একটা আঁকা চিত্র দেখতে থাকে। এবং অ্যাডামের স্পষ্ট মনে আছে স্কুলের দিনগুলোতে ওই বাচ্চারা তার দিকে অদ্ভুত নজরে তাকিয়ে থাকতো, তাকে নিয়ে হাসি তামাশা করতো। তো পরের দিন সকালে অ্যাডাম আবারও করে কি তার দৈনন্দিন জীবনে ফিরে আসে এবং অ্যাডাম বর্তমানে ছোট্ট একটা কোম্পানিতে হিউম্যান রিসোর্সে কাউন্সিলর হিসেবে কাজ করতো। কিন্তু সেখানে কাজ করেও অ্যাডামের অনুভূতি হতো যে সেই পৃথিবীর অংশই নয়। তো নিজের মনের ভেতরে এই আজগুবি জিনিসগুলো দাবিয়ে দিতে সে স্থানীয় একটা জিমে যায়, যে জিমে গেলে হয়তো আমি এগুলো ভুলে থাকতে পারবো। সিরিয়াসলি আমি যেটা করি, রেগুলার যাই না, সপ্তাহে একদিন হলেও যাই, কিন্তু টেনশন থেকে দূরে থাকতেই যাই। তো ওই জিমে গিয়ে একজন বুজুর্গ ব্যক্তির সাথে দেখা হয়, যে রহস্যময় লোকটি ওকে দেখে বলে যে তোমাকে দেখে খুব পেরেশান মনে হচ্ছে, কিন্তু একটা কথা মনে রেখো, তোমার শক্তি সর্বদা তোমার ভেতরে অবস্থিত রয়েছে। তো যাই হোক, এরপর অফিসে পৌঁছানোর পরও অ্যাডাম তার খোঁজ বন্ধ করে না। সে লুকিয়ে লুকিয়ে ইন্টারনেটে প্রথমে মিয়া খালিফা লিখে সার্চ দেয়, কিন্তু পরে আবার তার যখন মনে পড়ে আমি তো অ্যান্টনিয়ার তরল নিয়ে সার্চ দেবো, তো সেই ব্যাপারে সে আবার সার্চ দেওয়া শুরু করে। কিন্তু ইন্টারনেটে কিছুই আসে না, বাট একটা তরল পায় সে, ওই টাইপের কোনো একটা কিছু প্রাগৈতিহাসিক তরলের একটা ছবি দেখতে পায়। আর এই ব্যাপারটা তার বস সুজির নজর কাড়ে। তো অ্যাডামকে তার বস কেবিনে ডাকে এবং বলে যে দেখো, এটাই লাস্ট ওয়ার্নিং, আর কখনোই কিন্তু তুমি ওই ক্রমে আবল তাবল কিছু সার্চ দিবে না। তবে এখানে সুজি এটাও জানে যে মানুষের ভেতর বোঝে এবং তাদের সাথে কানেক্টেড হওয়ার শক্তি অ্যাডামের ভেতর অনেক বেশি। কিন্তু এই তরল আর কাল্পনিক দুনিয়ার মিয়া খালিফাকে নিয়ে অ্যাডামের যে এত অতিরিক্ত পাগলামি, সেটা অ্যাডামকে ক্ষতিগ্রস্ত করছে। এমনকি অ্যাডামের এইসব কর্মকাণ্ডের জন্য অফিসের এমপ্লয়ারও বিরক্ত বোধ করছে, বিশেষ করে ডেইলের মতো কর্মচারী। তো যাই হোক, সুজি তখন অ্যাডামকে সোজা ভাষায় বলে দেয় তুমি যদি তোমার এইসব আজগবি সার্চ বাদ না দাও, তোমাকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করা হবে। আর তখন কিন্তু তোমাকে ওই কল্পনার জগৎ তরল বা মিয়া খালিফা এসে তোমাকে বাঁচাবে না। আর ওই সময় অ্যাডামের ফোনে একটা মেসেজ আসে, আর মেসেজ প্রদানকারী উল্লেখ করে যে তোমার হারিয়ে যাওয়া তরলটি আমি খুঁজে পেয়েছি, তবে এর প্রতিদিন আমাকে $300 দিতে হবে। তো এই কথা শুনে অ্যাডাম করে কি বাকি সব কাজ ফেলে সেখানে উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর এই তরল খোঁজ করার স্পৃহা তাকে একটা অদ্ভুত পুরাতন জিনিসের দোকানে নিয়ে যায়। আর সেখানে সে জিজ্ঞাসা করার পরে দোকানের মালিক তাকে একটা বিশাল হাইকিং প্রতিমা দেখায়, আর এই প্রতিমার হাতে সেই তরলটা মজুদ ছিল, যার খোঁজ অ্যাডাম এত বছর ধরে করে আসছে। তো মূলত হয়েছে কি, অ্যাডামের ওই তরলের আইরোপটা তো মনে আসছিল, মানে ছোটবেলায় আর্ট করেছে, তো ওটাই সে রেগুলার অনলাইনে আপলোড করতো। আর এই তরলটা যে পেয়েছে, এটা তো অত প্রাগৈতিহাসিক তরলও নয়, অ্যাডাম কত বছর ধরে এসেছে, 18 বছর, তো সেই হিসেবে তো দাবি মনে করেনি, তারা এখানে এটাকে সেট করে রেখেছে। কিন্তু অ্যাডামের আগ্রহের জন্য তারা অ্যাডামকে কল করেছে। তো অ্যাডাম যখন ওই তরলটাকে দেখে, তার ভেতরে তো অতিরিক্ত উত্তেজনা চলে আসে। তো এবং সে করে কি, ওইটা ধরতে গিয়ে প্রতিমাটাই ফেলে দেয় আর তার হাত থেকে তরলটা বের করে নিয়ে আসে। তো আশেপাশের মানুষ বা অ্যাডামের এরকম পাগলামের রেকর্ডিং করতে থাকে। কিন্তু অ্যাডাম যখন তরলটা হাতে নেয়, সে ভেবেছিল তরল হাতে নিলেই আমি সুপারম্যান হয়ে যাবো, সবকিছু পরিবর্তন হয়ে যাবে আশেপাশে, কিন্তু কিছুই হয় না। তো এর জন্য অ্যাডাম করে কি, ওই তরল হাতে নিয়ে ছোটবেলার যে জাদুই মন্ত্র যেটা ওই তরল হাতে নিয়ে বলতে হয়, সেটা বলতে শুরু করে। কিন্তু অলৌকিক কিছুই ঘটে না, কোনো আলোক রশ্মি ছড়ায় না থোরের মতো, কোনো শক্তি জেগে ওঠে না। এবং একজন লোক তো অ্যাডামকে পাগলি বলতে শুরু করে, আর একজন চোর বলতে শুরু করে। তো পরিস্থিতি বিশৃঙ্খল দেখে অ্যাডাম করে কি, সেই তরল হাতে নিয়ে নিজের গাড়িতে উঠে পালিয়ে আসে। আর অ্যাপার্টমেন্টে পৌঁছানোর পরে অ্যাডাম সারা রাত এই তরলের রহস্য জানার চেষ্টা করে, এমনকি সে মিয়া খালিফার কথা ভুলে গিয়েছিল। আর এরপর ক্লান্ত হয়ে একটা সময় সে ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণ পরেই পুলিশের সাইরেন তাকে জাগিয়ে দেয়, কারণ যে দোকান থেকে তরল চুরি করেছিল, সেই তরল চুরির দায়ে পুলিশ তাকে গ্রেফতার করার জন্য এসেছিল। কিন্তু আমার কথা হলো, চোর ধরতে আসলে তোরা সাইরেন বাজে আসবি কেন? তো যাই হোক, ওকে ধরে করে কি হাত করা পরিয়ে পুলিশের ভ্যানের পেছনে রাখা হয়। কিন্তু তখনই সেখানে একটা অদ্ভুত বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পরের মুহূর্তে আমরা দেখতে পাই আকাশ থেকে একটা ভয়ঙ্কর রাক্ষসের জীব পৃথিবীতে এসে পড়ে এবং এই রাক্ষসটা তার আশেপাশের সবকিছু তছনছ করে দিতে শুরু করে। আর এই বাইরের ওই হইচইয়ের মধ্যেও অ্যাডাম কিন্তু তার তরলকে শক্ত করে ধরে রাখে আর গাড়ি থেকে বেরিয়ে পালানোর জন্য দৌড়াতে থাকে। আর ঠিক হঠাৎ করেই সেই রাক্ষসটা অ্যাডামের উপর নজর দেয় এবং অ্যাডামের পিছনে অ্যাডামকে ঘিরে ফেলে। বাট তখনই অচমকা এখানে ছাদ থেকে নেমে আসে একটা মেয়ে, আর এই মেয়েটা কে হতে পারে বুঝতেই পারছে
পারছো, এটাই অ্যাডামের সেই ছোটবেলার টিলা এবং সে বর্তমানে অনেক প্রশিক্ষিত এবং শক্তিশালী একটা যোদ্ধা হয়ে উঠেছে এবং সে তার হাতিয়ারে একবারে অ্যাকুরেট ভাবে এই রাক্ষসের উপর নিশানা করে এবং অ্যাডামকে প্রাণে বাঁচিয়ে দেয়। আর তারপর টিলা অ্যাডামকে বলে বেশি কথা বলার সময় নেই, আমার পেছন পেছন দৌড়াও। তো রাস্তার মধ্যেই টিলা অ্যাডামকে এই কথাটা জানায়, তুমি যখন ওই তরলটাকে ছুঁয়েছো তখনই পুরো ইউনিভার্সে একটা বার্তা পৌঁছে গিয়েছে, মানে একটা সিগন্যাল পৌঁছে গিয়েছে, আর সেই বার্তা সকল গ্রহে জানিয়ে দিয়েছে যে ওই মহাশক্তির বা ওই দেবতার তরল আবারও সক্রিয় হয়ে উঠেছে। আর এই সক্রিয় তো অ্যাডামের জন্য হবে, কারণ সেই তো উত্তরাধিকারী ছিল। তো কিছুক্ষণ পরে অ্যাডাম আর টিলা দুজনে একটা পার্কে পৌঁছায়, যেখানে আমরা একটা স্পেসশিপ দেখতে পাই। তবে স্পেসশিপে ওঠার আগে অ্যাডাম করে কি সাধারণ মানুষদের দিকে তাকায় এবং বলে, কি আমাকে সবাই পাগল বলেছিল না, তার মানে কি আমার প্রত্যেকটা কথাই সত্য ছিল, আমি কোনো বাবা টাবা খেতাম না। আর কিন্তু তখন ওই রাক্ষসটাদের পিছু নেয় এবং টিলা বলে, এত আবরি বাচাল বাদ দিয়ে সরাসরি ওঠো তো মিয়া। তো যাই এরপর টিলা আর অ্যাডাম দ্রুত সেই যান্ত্রিক স্পেসশিপে পৌঁছায়, আর এই স্পেসশিপটা ওঠার আগেই ওই রাক্ষসটা হামলা করে, কিন্তু ভাগ্যক্রমে স্পেসশিপটা উঠে যেতে সমর্থ হয়। আর এটা অনেক বড় একটা যাত্রা, বুঝতেই পারছো, ইন্টারস্টেলার একটা যাত্রা, তো দীর্ঘ পথের। তো অ্যাডাম করে কি টিলার সাথে গল্প করা শুরু করে। তো অ্যাডাম টিলাকে বলে, আমি তোমার কথা অনেকবার মনে করেছি। তবে টিলা এই জবাবে যেটা বলে এতে অ্যাডামের মন খারাপ হয়ে যায়। টিলা বলে, তুমি চলে আসার পরে সেখানকার সবকিছু বদলে গিয়েছে, অ্যাটার্নি এখন আর আগের মতো নই। রাজকুমার হারিয়ে যাওয়ার পরে ওই স্কেলেটর পুরো নিজের রাজত্ব ওখানে স্থাপন করে নিয়েছে, তোমার বাবা মাকে বন্দী করে রাখা হয়েছে এবং তার পুরো রাজ্যতে অত্যাচারের শাসন শুরু হয়েছে এবং আমরা কিছু মানুষ যারা রাজার খাস লোক ছিলাম তারা এখন ওই রাজ্য লুকিয়ে বিদ্রোহ করে রেখেছি এবং তাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। তো যাক এদের স্পেসশিপ যখন অ্যান্টারনিয়ার এরিয়ায় আসে তখন অ্যাডামের চোখ পানিতে ভিজে ওঠে। সে দেখতে পায় তার ছোটবেলায় সে সুন্দর আর সমৃদ্ধ মহল এখন একটা নির্জীব ভয়ঙ্কর একটা অবস্থায় পড়ে গিয়েছে, মানে এটাকে তুমি অনেকটা প্যালেস্টাইনের অবস্থার মতো বলতে পারো এবং ওই স্কেলেটনকে তুমি নেতানিয়াহু বলতে পারো। তো যাই হোক টিলা তখন দুঃখ নিয়ে বলে যে স্কেলেটর কখনোই অ্যাটার্নিয়ার সুখ বা সমৃদ্ধি চায়নি, সে শুধু চেয়েছে এই দুনিয়া তার গোলাম হোক। তো যাই হোক তখনই আমরা দেখতে পাই ওদের স্পেসশিপকে কিন্তু ভিলেনরা ডিটেক্ট করে ফেলে। আর অন্যদিকে আমরা দেখি স্নেক মাউন্টেনে স্কেলেটর ঘুমিয়েছিল আর এরপর একজন সেবক দ্বারা তার ঘুম ভাঙানো হয় এবং স্কেলেটরকে জানানো হয় সেই তরল আবারও সক্রিয় হয়ে উঠেছে। তো এই কথা শুনে স্কেলেটর রাগ অনেক বেড়ে যায় আর সে পৃথিবী থেকে ব্যর্থ হয়ে ফিরে আসে ওই রাক্ষসকে কঠিন একটা শাস্তি দেয়। আর তারপর স্কেলেটর তার জাদুকর্ণী এভিল লিনকে বলে, যতক্ষণ না তার হাতে সেই তরল আসবে ততক্ষণ আমার রাজ্য আমার ক্ষমতা সুরক্ষিত নয়, মানে এই তরল মনে করে পারমাণবিক বোমের মতো, কিন্তু আমাদের নায়কের কাছে ওটার সোর্স কোড নাই। তো যাই হোক তার শেষ ইচ্ছা সে শুধুমাত্র এই রাজ্যের উপর রাজত্ব করবে না, বরং সে নিজেকে একটা সর্বশক্তিমান দেবতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং গ্রহ থেকে গ্রহ তার নাম থাকবে। আর এইদিকে টিলা করে কি অ্যাডামকে একটা গুপ্ত স্থানে নিয়ে আসে, আর বাংলাদেশে বর্তমানে এই গুপ্ত কথাটা খুবই প্রচলিত। তো যাই হোক এখানেই কিন্তু রাজার বেঁচে যাওয়া কিছু সৈনিক এবং বৃদ্ধ যোদ্ধারা লুকিয়ে এতদিন কিন্তু ওই স্কেলেটনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। তো যাই হোক টিলা এসে যখন সকলের সামনে অ্যাডামকে তাদের সেই হারিয়ে যাওয়া রাজকুমার হিসেবে পরিচয় করায়, অধিকাংশ মানুষই টিলার কথা বিশ্বাস করে না, অ্যাডামকে বিশ্বাস করে না যে এটা রাজকুমার হতে পারে। তারা ভেবে নেয় এটা শত্রুদের কোনো ষড়যন্ত্র এবং তাদের সন্দেহ আরো বেড়ে যায় যখন অ্যাডাম এখানকার অনেক পরিচিত সৈনিকদের চিনতেও পারে না, নামও মনে করতে পারে না এবং এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার। তবে অ্যাডাম তখন করে কি একটু ফটকামি করে সবাইকে অদ্ভুত অদ্ভুত নাম দেয়, যেটা অবশ্যই পৃথিবীর সব নাম। এবং শেষ পর্যন্ত কি হয়, বিদ্রোহী সৈন্যরা ওর হাতিয়ার কেড়ে নিয়ে, মানে ওই জাদুই তরলটা কেড়ে নিয়ে ওকে বন্দী করে দেয়। আর ওই কালকোঠরিতে বন্দী হয়ে অ্যাডামের সাথে সাক্ষাৎ হয় একটা গৃহকর্মীর সাহায্যকারী রোবটের সঙ্গে এবং ভালো করে অ্যাডাম যখন খেয়াল করে তখন চিনতে পারে আর এটা তো সেই মেশিন যেটা আমাদের বাবার আমলে একটা শক্তিশালী যোদ্ধা ছিল আর বর্তমানে তার এই অবস্থা, মানে এটা রাজার একটা রক্ষক ছিল। তো অ্যাডাম তখন ওই রোবটের সঙ্গে সম্মান দিয়ে কথা বলে এবং তাকে বলে তুমি তো কোনো চাকর নও, তুমি একটা যোদ্ধা। এবং তারপরে রোবটকে রাজি করায় যে আমরাও এই বিরুদ্ধে লড়াই করবো, রাজ্যকে মুক্ত করবো। তো এরকম মোটিভেশন কথা শুনে রোবট মেনে নেয় এবং মুহূর্তে নিজের শক্তি দিয়ে এক ঘুষিতে দরজা ভেঙে দেয়। কিন্তু পালিয়ে যাওয়ার সময় অ্যাডাম তখন সেনাপতি ড্রাঙ্কনে দেখা পায় যে এখনো বেঁচে রয়েছে আর সে এক সময় যদিও মহান যোদ্ধা ছিল কিন্তু সে এখন পুরোপুরি ভেঙে পড়েছে, কারণ সে নিজের রাজ্য আর রাজাকে সুরক্ষিত করতে পারেনি আর এই ব্যর্থতা তাকে ভেতরে ভেতরে শেষ করে দিয়েছিল। আর এই স্নায়ুচাপটাকে আটকাতে সে বর্তমানে মদ খেত এবং সে পুরোপুরি পাগলের মতো হয়ে গিয়েছে। তো যাই হোক রোবট তখন ঘায়েল হওয়ার ড্রাকেনকে সহায়তা করে বাইরে নিয়ে যায়, কিন্তু ওই মুহূর্তে বিভিন্ন স্থানে বিপদের সাইরেন বেজে ওঠে, মানে স্কেলেটরের সৈন্যরা তাদের এই গুপ্ত স্থান খুঁজে পেয়েছে এবং কিছুক্ষণের মধ্যে চারিদিকে লড়াই শুরু হয় এবং বিদ্রোহী যোদ্ধাদেরকে খুবই নির্মমভাবে মারা হয়েছিল। তবে এই অরাজকতার মধ্যে অ্যাডাম করে কি ওই মহাশক্তিধর তরল ধারণ করে এবং তার সাথীদেরকে নিয়ে স্পেসশিপের দিকে দৌড়াতে থাকে, কিন্তু উড়ে যাওয়ার আগেই সেই পুরনো শত্রু, মানে ওই যে সাইবার যোদ্ধা যে সেনাপতি ড্রাঙ্কনকে অনেক আগে পরিচিত করেছিল, সে সামনে চলে আসে। তো অ্যাডাম তো একটা ভোদাই টাইপ লোক, জানোই তুমি। তো অ্যাডাম প্রথমে যায় হচ্ছে ওর সাথে কথা বলে, মানে কথা বলে ঝামেলাটা মিটিয়ে নেবে, কিন্তু দুনিয়া ভাই কথায় হয় না ভাই। তো অ্যাডাম যখন শান্তিপূর্ণ কথা বলে বোঝানোর চেষ্টা করে, তার বিপরীতে ওই সাইবার যোদ্ধা করে কি অ্যাডামকে টিটকারি করতে থাকে এবং অ্যাডামকে মেরে ওর শরীরের রক্তের বন্যা বইয়ে দেয় এবং ওর আদার সাথীদেরকেও মারতে থাকে। তো এই সাথীদের এবং এই রাজ্যের সংকটময় অবস্থা দেখে অ্যাডাম বুঝতে পারে যে কথা দিয়েই সবকিছু সামাল দেওয়া যায় না এবং তারপর তার ভেতরে একটা অন্য ধরনের রাগ চলে আসে এবং এত বেশি ভয়ঙ্কর রাগ চলে আসে যে তার সাথী এবং রাজ্যকে বাঁচাবে। ওই রাগের কারণে তার তরাল যখন ওপর
দিকে ধরে তখন ওই জাদুকর্ণীর আত্মা তার কল্পনার সাথে জুড়ে যায় এবং ওই জাদুকর্ণীর আত্মাকে এবার সঠিকভাবে পবিত্র মন্ত্রটা পড়ে এবং উচ্চারণ করাতে থাকে। আর এরপর গর্জন দিয়ে অ্যাডামকে ডেকে ওঠে গ্রেসকালের শক্তির উদ্ভাবন। আর তখনই অচমকায় বিদ্যুৎ চমকানোর মতো কোনো একটা শক্তি অ্যাডামের শরীরকে ঘিরে ধরে এবং অ্যাডামের সাধারণ পোশাক নষ্ট হয়ে তার শরীর আগের তুলনায় বিশাল শক্তিশালী হয়েছে এবং অদ্ভুত রূপ ধারণ করে এবং শেষ পর্যন্ত অ্যাডাম এই তরলের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে। তো এরপর অ্যাডাম চিৎকার করে বলে ওঠে, আমার কাছে এখন শক্তি রয়েছে। তবে এখানে একটা বিষয় সমস্যা, পরিবর্তন হওয়ার পর ওর ভেতরে কিন্তু অ্যাগ্রেসিভ কোনো কিছু ছিল না, যুদ্ধের কোনো অনুভূতি ছিল না এবং সে ছিল খুবই অস্থির এবং আনাড়ি। তো এখানে যখন ফাইট শুরু হয় আমরা দেখতে পাই অ্যাডাম ওরকম কৌশলগতভাবে লড়াই করতে পারে না, কিন্তু তার যে ল্যাকিংসটা ছিল সেটা ওই শক্তিটা পূরণ করে দেয়। মানে এত বেশি শক্তিশালী ছিল যে অ্যাডাম একবার ওদের শত্রুদের অস্ত্রই নষ্ট করে দেয় এবং বাকি শত্রুদেরও পরাজিত করে দেয় এবং শেষ পর্যন্ত অ্যাডাম তার সাথীদেরকে নিয়ে স্পেসশিপে চড়ে সেখান থেকে চলে যেতে সমর্থ হয়। আর অন্যদিকে আমরা দেখতে পাই স্কেলেটর তার সেনাপতি মানে ওই সাইবার যোদ্ধার উপর ক্রোধে ফেটে পড়ে এবং স্কেলেটরের বিশ্বাসই হচ্ছে না যে রাজকুমার এখনো বেঁচে রয়েছে এবং এখান থেকে আবারও পালিয়ে যেতে পেরেছে। আর অন্যদিকে টিলার স্পেসশিপ অ্যাটার্নিয়ার একটা মনে করো নির্জন এলাকায় ক্র্যাশ ল্যান্ডিং করে। আর এখানে যতজন আরোহী ছিল এক একজন এক এক জায়গায় লাফিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর এইদিকে আমরা দেখি ওই স্কেলেটর স্বয়ং সেখানে এসেছে এবং বাকি যে তোমার বন্দী ছিল তাদের কাছ থেকে ওটা কি আসলে রাজকুমার নাকি বা কার হাতে ওই তরলের শক্তি গেল সেটা জানার চেষ্টা করে, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। আর তখন রাগ করে স্কেলেটর করে কি একটা কয়েদিকে তার জাদুর শক্তি দিয়ে ভস্ম বা ছাই করে দেয়। আর এই ভয়ানক দৃশ্য দেখে তখন তোমার মতো একটা কয়েদি যে ভীতু কয়েদি সে সত্যটা বলে দেয় এবং সে বলে হ্যাঁ ওটা রাজকুমার অ্যাডামই ছিল। আর এই ভিলেনের কেন জানার দরকার যেটা রাজকুমার কিনা, কারণ রাজকুমারের বাবা মা তোর কাছে বন্দী, নাক টানলে কান আসে। তো এটাই হচ্ছে ভিলেনের প্ল্যান। আর এরপর আমরা দেখি ওই নির্জন জায়গায় অ্যাডামের চোখ খুলে তাকায় আর সে তার সামনে একটা পাখিকে বসা দেখতে পায়। আর এই পাখিটা জাদুকর্ণীর কণ্ঠে অ্যাডামের সঙ্গে কথা বলছিল এবং জাদুকর্মী নিশ্চিত করে অ্যাডামকে বলে তুমিই সেই রক্ষক যাকে অ্যাটার্নিয়ার সুরক্ষার জন্য সিলেক্ট করা হয়েছিল। তো নিজেকে সেভাবেই তৈরি করো, নিজের মাইন্ডসেট সেভাবেই শক্তিশালী করো। তো বার্তা পৌঁছে দেওয়ার পরই সে পাখি অচমকায় গায়েব হয়ে যায়। আর কিছুক্ষণ পরে টিলা আর হচ্ছে সেনাপতি ড্রাঙ্কন, টিলা মানে আমাদের নায়িকা, আমাদের নায়ক অ্যাডামের কাছে পৌঁছে যায়। তো এখানে আমাদের সেনাপতি ড্রাঙ্কন নিজেকে সামলানোর অনেক চেষ্টা করে বাট তার অতীত তার পিছু ছাড়ে না। মানে একটু পর পরেই তার অতীতের ব্যর্থতার কথা মনে পড়ে আর একটু করে মাল খায়। তো এটা দেখে ওর মেয়ে টিলা খুব হতাশ হয়ে পড়ে এবং সে তার বাবাকে তার দায়িত্ব সম্পর্কে মনে করিয়ে দেয়। আর তারপর অ্যাডাম ড্রাঙ্কনকে বোঝানোর চেষ্টা করে সত্যিকারের যোদ্ধা সেই হয় যে নিজের ভেতরের দুর্বলতার সাথে লড়াই করে নিজেকে শক্তিশালী করতে পারে। আর নিজের ভেতরের লড়াইটাই সবচেয়ে কঠিন লড়াই, কারণ সেটা নিজের সাথে নিজেকে লড়াই করতে হয়, নিজের ভয়ের সাথে, নিজের আবেগের সাথে। খুব সিরিয়াস একটা কথা কিন্তু। আর এর মধ্যে রাতের অন্ধকারে হঠাৎ করে ভিলেন স্কেলেটরের জাদুই বার্তা প্রকট হয় আকাশে, যেখানে স্কেলেটর অ্যাডামের সামনে ভয়ঙ্কর একটা শর্ত রাখে। সে বলে তুমি যদি নিচ থেকে স্নেক মাউন্টেনে এসে তোমার ওই মহাশক্তির তরোয়ালটা আমার হাতে তুলে দাও তাহলে তোমার বাবা মাকে আমি জীবিত তোমার হাতে ছেড়ে দেবো, আর যদি এমনটা না করো খুব ভয়ঙ্কর মৃত্যু হয় তোমার বাবা মায়ের। তো নিজের পরিবারের প্রতি ভালোবাসা থেকে অ্যাডাম করে কি শত্রুর মহলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর এই মিশনে অ্যাডামের সঙ্গে টিলা এবং তার বাবা বা সেনাপতি ড্রাঙ্কনও সাহায্য করে এবং তারা আবারও নিজেদের যোদ্ধা কবচ পরে নেয়, কারণ ফাইট করা লাগতেই পারে আবার। তো কিছুক্ষণ পর ওরা স্নেক মাউন্টেনে বিশাল দরজার কাছে এসে পৌঁছায় আর সেখানে থাকা সৈনিকরা অ্যাডামের কাছে তার তরল চায়, কিন্তু অ্যাডাম কোনো সাধারণ সৈনিককে তার তরল দেবে না বলে জানিয়ে দেয় এবং অ্যাডাম সরাসরি বলে যে এই তরলটা শুধুমাত্র আমি স্কেলেটরের সামনেই দেবো। তো এই কথা শুনে অ্যাডামকে ভেতরে ঢোকার অনুমতি দেওয়া হয়। আর অন্যদিকে ওই শয়তানের জাদুকর্ণী এভেলিন অ্যাডামের নতুন শক্তিশালী ভয়ঙ্কর রূপ দেখে ওর প্রতি আকর্ষণ অনুভব করে। সিরিয়াসলি ভাই। তবে অ্যাডাম যখন মহলের ভেতরে প্রবেশ করে তখনই সে তার বাবাকে কারাগারে বন্দী দেখতে পায়, কিন্তু পিতা পুত্রের ঠিকভাবে মিলন হওয়ার আগে বা কথাবার্তা হওয়ার আগেই একটা সৈনিক এসে হঠাৎ করে অ্যাডামের উপর আক্রমণ করে এবং এর কারণে দেখতে দেখতে ভীষণ যুদ্ধ লেগে যায়। আর এই লড়াইতে আমরা অ্যাডামের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে দেখি আর নিজের ছেলেকে এরকম ভয়ঙ্কর রূপে লড়াই করতে দেখে রাজার গর্বে বুক ফেটে যায়। আর তখন ওই শয়তানি জাদুকর্ণী তার একটা ভয়ঙ্কর জাদুর শক্তি প্রয়োগ করে আমাদের অ্যাডামের ওপর। আর এই কারণে অ্যাডামের পুরো শরীর ফ্রিজ হয়ে জমে যেতে শুরু করে এবং অ্যাডাম সেই কক্ষের মধ্যে অসহায়ের মতো দাঁড়িয়ে যায়। আর তারপর আসে স্কেলেটন সামনে এবং অ্যাডামের অসহায়ত্ব নিয়ে হাসি তামাশা করে যে তুমি এখনো দুর্বল, ইআইমো তোমার দরকার তো কলিকাতা হারবাল, তুমি আলামিনের সাথে যোগাযোগ করো, আলামিন রেগুলার শ্বশুরবাড়ি যায়, কলিকাতা থেকে তোমার জন্য হারবাল নিয়ে আসবে। তো স্কেলেটর এরকম টিটকারি শুনে অ্যাডামের তো অনেক রাগ হয়, কিন্তু কিছু করার নাই। তো যাই হোক, এরপর স্কেলেটর সকলের সামনে ঘোষণা করে যে অ্যাডামের চোখের সামনে তার বাবাকে মেরে ফেলা হবে। তো এই কথা শুনে অ্যাডাম তো পুরো খেপে যায় এবং নিজের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে জাদুর বন্ধন ভেঙে ফেলে এবং নিজের তরাল হাতে নিয়ে পুরো শক্তি প্রয়োগ করে মাটিতে পুঁতে দেয় এবং সেই আঘাতে পুরো লড়াই ক্ষেত্র কেঁপে ওঠে এবং অ্যাডামের এই আঘাত এতই শক্তিশালী ছিল যে স্নেক মাউন্টেন ছাদ থেকে ভেঙে পড়তে শুরু করে এবং বড় বড় পাথর চারিদিকে খসে পড়তে থাকে। আর এসবের মধ্যেই সে তার আহত পিতাকে বাঁচাতে যায় এবং তার পিতাকে জড়িয়ে ধরে, বাট তার পিতার অবস্থা খুবই খারাপ, যে কোনো সময় ফটো স্ট্যান্ড করতে পারে, মানে মারা যেতে পারে আর কি। তবে রাজা শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে অ্যাডামকে বলে যায় যে আমি তোকে কখনোই অবহেলা করিনি, কখনোই টিটকারি করিনি, বরং আমার কঠোরতার পেছনে ছিল একটাই ভয়, যদি তুই সঠিকভাবে গড়ে উঠতে না পারিস। সিরিয়াসলি প্রত্যেক বাবারই ভয় থাকে এবং সে বলে যে এই দুনিয়া খুবই
একদমই নির্দয়, আর এই জন্য আমি চাচ্ছিলাম আমার ছেলেকে মজবুত এবং শক্তিশালী করে তৈরি করতে, যাতে কোনো আঘাত তাকে ভাঙতে না পারে। কিন্তু এখনো আমার আফসোস হয় যে তোর সাথে আমি খুব অল্প সময় কাটানোর সুযোগ পেয়েছি, হয়তো ওই সময়টা আমার ভালো ব্যবহারই করা উচিত ছিল। তো এটুকু বলেই রাজা করে কি তার পুত্রের বাহুডোরে মৃত্যুবরণ করে। আর নিজের পিতার মৃত্যু দেখে অ্যাডাম তো মনে করো ধ্যান হারিয়ে যায়, আর এই সুযোগে স্কেলেটর করে কি ওকে পেছন থেকে আঘাত করে বেহুশ করে দেয়। আর তারপর অ্যাডাম এবং তার যতজন সহযোদ্ধা ছিল তাদের সবাইকে জেলখানায় বন্দী করা হয়, এবং সেখানেই কিন্তু অ্যাডামের মা ছিল। আর ওইদিকে নিজের জয় নিশ্চিত হয়েছে এটা ভেবে স্কেলেটর করে কি ওই শক্তির তরলকে ব্যবহার করার চেষ্টা করে, কিন্তু সে যখন ওই মন্ত্র বলে তরল কোনো প্রতিক্রিয়াই দেয় না, এবং তরলটি অন্যান্য সাধারণ যে ধাতুর তরল সেটার মতোই শান্ত ছিল। তো স্কেলেটর তখন মারাত্মক রেগে যায়, আর সে তখন তার জাদুকর্ণী এভেলিনের দিকে এগিয়ে যায় এবং ওর গলা টিপে ধরে। আর তখন এভেলিন মানে ওই জাদুকর্ণী স্কেলেটরকে বোঝায় এই তরলের ভেতরে আত্মা রয়েছে, সে নিজেই মূলত সিলেক্ট করে, এবং এই তরল সোজা ক্যাসেল গ্রেস্কেলের সাথে যুক্ত। তো আপনি যদি এই তরলের পূর্ণ শক্তি ইউজ করতে চান তাহলে আপনাকে গ্রেস্কেলের মুখ্য বেদির কাছে নিয়ে যেতে হবে। এটার অর্থ আমি যদিও বুঝি না, একটু পরে বুঝতে পারবো। তো এই কথা শুনে স্কেলেটর করে কি তার সেনাদেরকে নিয়ে গ্রেস্কেলের দিকে অগ্রসর হতে বলে। গ্রেস্কেল সম্ভবত সেই জায়গা যেখানে আর কি এই তরলটা ছিল। আর অন্যদিকে আমরা দেখতে পাই ওই কালো কুঠুরিতে সেনাপতি ড্রাঙ্কন আবারও নিজেকে অসফল মনে করে মাল খাচ্ছে। মানে এটা মাল খাওয়ার একটা সুইট অবশ্য। সিরিয়াসলি যারা নেশা করে ওরা যে কোনো হিসাবে একটা জিনিস বুঝায় নিজেকে যে না আমার এই জন্য এটা খাওয়া উচিত, এই জন্য আমি অসহায়, এই জন্য আমার মনে কষ্ট। সিরিয়াসলি বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তবে এইবার শুধুমাত্র সেনাপতি ড্রাঙ্কন নয়, সবাই খুব নিরাশ ছিল। তো অ্যাডাম তখন নিরাশ হয়ে কয়েদিদের সামনে এসে দাঁড়ায়। আর পৃথিবীতে থাকাকালীন অ্যাডাম কিন্তু মানুষদের এই মানসিক সাপোর্টটাই দিত, তাদের মনের কথা বোঝা, তাদেরকে অনুভব করা শিখেছিল। তো সে করে কি তার সেই প্র্যাকটিসটা এখানে করা শুরু করে। সে সবাইকে বলে যে আমি হয়তো তোমাদের কারো নাম মনে রাখতে পাইনি, তবে আমি এতটুকু বিশ্বাস করি আমাদের সবার লক্ষ্য একই, আমরা সবাই রাজ্যের সুরক্ষা চাই এবং এই অ্যাটর্নিয়াকে আমাদের রক্ষা করতে হবে। আর এই অ্যাটর্নিয়াকে রক্ষা করতে আমাদের শেষ পর্যন্ত লড়াই করতে হবে। আর এই অ্যাটর্নিয়াকে রক্ষা করা কোনো মাত্র একজন নির্দিষ্ট ব্যক্তির উপর দায়িত্ব নয়। একটা জিত তখনই নিশ্চিত হয় যখন সবাই একজোট থেকে একসাথে কাজ করে। আর আমরা সবাই একসাথে এই অ্যাটর্নিয়াকে উদ্ধার করব। শুধুমাত্র যে এককভাবে কার ভূমিকা রাখতে হবে তা না, যা যা জায়গা থেকে আমরা ভূমিকা রাখবো। তো তোমরা কি সবাই রেডি? আর তখনই অ্যাডামের সেই ছোটবেলার সেই বন্ধু ক্রেনজার, সেই বাঘ টাইপের একটা প্রাণী এসে হাজির হয়। এবং বর্তমানে এই অ্যাটর্নিয়ার পরিস্থিতি কিন্তু তাকে পরিবর্তন করে দিয়েছে। আগে তো রাজার দরবারে ছিল তোলা তোলা, বাট এরপরে তো লাথিগুতা খেয়ে বড় হয়েছে। তো দেখা যায় ক্রিনজারও বিশাল আকার একটা জন্তু হয়ে উঠেছে এবং সে খুবই ভয়ঙ্কর হয়ে উঠেছে, খুবই অ্যাগ্রেসিভ, প্রতিশোধ পরায়ণ। আর এখানে মজার ব্যাপার হচ্ছে ক্রিনজার কিন্তু কথা বলতে পারে, মানুষের মতো অনুভব করতে পারে, মানে জাদুঘর একটা প্রাণী। তো যাই হোক, এরপর তারা করে রোবটের সাহায্যে ওই কয়েদিখানার গেট ভেঙে ফেলে এবং তারপর পাহারাদারকে মনে করে একবারে খিসমে আব্দুল্লাহ সাফারি কিরকিরা করে স্পেসশিপটা নিজেদের আয়ত্ত নিয়ে আসে এবং তারা সবাই ক্যাসেল অফ দ্য গ্রাস্কেল মানে অ্যাটর্নিয়ার যে রাজপ্রাসাদ সেখানে রওনা হয়, যেখানে ওই তরলের সুরক্ষিত ছিল আর কি। তো খুব দ্রুতই মহলের আকাশ যুদ্ধভূমিতে পরিণত হয়ে যায়। একদিকে স্কেলেটরের সৈন্যরা ছিল, অন্যদিকে অ্যাটর্নিয়ার শেষ রক্ষকরা ছিল। দুই পক্ষের সেনারা যখন মুখোমুখি হয়, এখানে তো একটা মনে করো হাইফাই একটা সিজিআই টাইপের একটা মারামারি আমরা দেখতে পাই। মুখ্য সেনা তো শত্রুদের একাতে ব্যস্ত হয়ে পড়ে, আর এই সুযোগে অ্যাডাম তার সহকারীরা কেলার মধ্যে প্রবেশ করতে থাকে। এবং এইখানে একটা স্পেশাল সিন ছিল, ক্রিনজার মানে ওই বাঘের পিঠে চড়ে অ্যাডাম আর টিলা যখন যাচ্ছিল, এবং এরপর সঠিক সময় বলছে অ্যাডাম করে কি স্কেলেটরের হাত থেকে তরলটা ছিনিয়ে নেয়। আর অন্যদিকে টিলার মোকাবেলা শুরু হয় ওই জাদুকর্ণী এভেলিনের সঙ্গে। আবার ক্রিনজার লড়াই শুরু করা হচ্ছে ওই রাক্ষসের সাথে, যেটা আর কি পৃথিবীতে গিয়ে হামলা করেছিল। আর এরপর মহলের বাইরে দেখতে পাই সেনাপতি ড্রাঙ্কন এবং ওই যে রবট যোদ্ধা, তারা দুজন মনে করো সৈন্যদের মোকাবেলা করছিল এবং দুজন মিলে শত্রুপক্ষের অনেক সেনাদের পরাস্ত করে। বাট ঠিক ওই সময়ই সেই সাইবার যোদ্ধা পুরো যুদ্ধজাত নিয়ে ওদের দিকে হামলা করে দেয় এবং ভারী গোলাবারুদ দিয়ে রবটের দিকে নিশানা করে। এবং এর কারণে যেটা হয়, রবটটা ইনস্ট্যান্টলি বিস্ফোরিত হয়ে টুকরো টুকরো হয়ে যায়, মানে রবট শেষ। আর নিজের সাথীর এই অবস্থা দেখে সেনাপতি ড্রাঙ্কন তো খেপে যায় এবং এক মুহূর্ত সময় নষ্ট না করে সে হাওয়ায় উড়ে গিয়ে শত্রু যন্ত্রের দিকে, মানে হেলিকপ্টার টাইপের একটা কিছু, সেটার উপর পৌঁছায় এবং ককপিটে যায়। এবং ভীষণ সংঘর্ষের পরে ড্রাঙ্কন শত্রুকে কাবু করতে সমর্থ হয় এবং তারপর করে কি ওই যে সাইবার শত্রুর মুখে একটা গ্রেনেড ভরে দিয়ে সেখান থেকে লাফ দেয় এবং এরপর গ্রেনেড বিস্ফোরিত হয় এবং ওই যুদ্ধযান আকাশে ভেঙে গুড়িয়ে যায়। আর অন্যদিকে ওই জায়গার মহলের ভেতরে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। স্কেলেটর তার জাদুই দণ্ড, মানে এই জাতীয় দণ্ড কিন্তু সেই জাতীয় দণ্ড নয়, অ্যাকচুয়াল জাদুর দণ্ড, তো ওটা দিয়ে করে কি অ্যাডামের তরলকে চুরমার করে দেয় এবং দেখে মনে হচ্ছিল যে অ্যাটর্নিয়ার সকল শক্তি শেষ হয়ে গিয়েছে, শেষ, তরলই নাই। আর এখানে নায়ক কি করবে, মানে দণ্ড ছাড়া তো আর ম্যান ইজ নট ম্যান। তো ব্যাপারটা তাই হয়েছে। তো এরপর স্কেলেটর করে কি অ্যাডামের গলা চেপে ধরে এবং অ্যাডামকে একটা ভয়ানক মানসিক ভ্রমের দিকে ঠেলে দেয়। তো স্কেলেটর এখানে উদ্দেশ্য ছিল অ্যাডামের ভেতরের যে মানসিক শক্তি যেটা অ্যাচিভ করেছে সেটাকে ধ্বংস করে দেওয়া। তো ওই ভ্রমের কারণে অচমকে অ্যাডাম তার জীবনের সবচেয়ে ব্যাটেম আবার মনে করতে থাকে, মানে যেগুলো থেকে সে বাঁচতে চায় সেগুলো আবার তাকে ভালো মতো আটকে ধরে। তো সে নিজের সঙ্গে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোকে দ্বিতীয়বার কল্পনা করতে শুরু করে, যেখানে স্কুলে তাকে অপমান করা হয়েছিল, জুলির সামনে তাকে ব্যর্থ হতে হয়েছিল, মানে গার্লফ্রেন্ডের সামনে। এছাড়াও অ্যাডামের সাধারণ এবং হতাশাগ্রস্ত জীবনের সকল ব্যর্থতাকে মনে করিয়ে দেওয়া হয় এবং স্কেলেটর ফাইনালি অ্যাডামকে বিশ্বাস করানোর চেষ্টা করে যে অ্যাটর্নিয়ার কখনো ঠিকানাই ছিল না, অ্যাটর্নিয়া
অ্যাডামের একটা স্বপ্ন ছিল এবং সে পৃথিবীতেই বিলং করে এবং সে একটা লুজার। তো এরপর স্কেলেটর ভেঙে যাওয়া তরলটাকে একটা ধাতব টুকরা দিয়ে অ্যাডামের বুকে ঢুকিয়ে দেয় আর এই আঘাত পেয়ে অ্যাডাম মাটিতে লুকিয়ে পড়ে। আর ওই সময় অ্যাডামের চিন্তা ভাবনা জীবন আর মৃত্যুর মাঝেই সীমাবদ্ধ ছিল এবং সে মারা যাওয়ার আগে একটা অদ্ভুত কল্পনা আসে তার মাথায় এবং সে তার চোখের সামনে সেই জাদুকর্ণীকে দেখতে পায় যে এই তরলের রক্ষক ছিল। সেই সাথে অ্যাডাম তার বন্ধু হুসেনের ছবিও দেখতে পায় আর তারা দুজনেই অ্যাডামকে তার ছোটবেলার একটা বানানো পুরনো ছবি দেয়। আর তারপর জাদুকর্ণীর আওয়াজ অ্যাডামকে উঠে দেওয়ানোর আদেশ দেয়। তো জাদুকর্ণী অ্যাডামকে জানায় আসল শক্তি কখনোই তো ওই তরলের মধ্যেই ছিল না, আসল শক্তি তো তুমি যে অ্যাডাম তার ভেতরের অস্তিত্বের মধ্যেই লুকিয়ে রয়েছে। তরল ভেঙে যেতে পারে কিন্তু তরল ভাঙলে তো যোদ্ধা ভেঙে পড়ে যেতে পারে না। এবং অ্যাডামের ভেতরে যে মানুষত্ব, দয়া, করুণা এবং মানুষকে ভালোবাসা এবং রাজা হওয়ার যে একটা যোগ্যতা, সে কারণেই এই তরল তাকে সিলেক্ট করা হয়েছিল। আর এই গুণগুলোই মূলত অ্যাডামকে গ্রাসকালের সত্যিকার রক্ষক হিসেবে তৈরি করেছে। তো অ্যাডামকে এবার নিজের ভেতরকার শক্তিকে সম্পূর্ণ চিনে নিতে হবে। তো এইসব কথাই অ্যাডামের ভেতরে আবার তোমার সেই মানসিক জোর চলে আসে এবং পরের মুহূর্তে অ্যাডাম আবারও যুদ্ধক্ষেত্রে এসে উপস্থিত হয় এবং তার ভেতরে শক্তির বিশাল প্রভাব বেরিয়ে আসে এবং আমরা দেখতে পাই এবার ভেঙে যাওয়া তরল জুড়ে গিয়ে আগের চেয়ে বেশি শক্তিশালী রূপ ধারণ করে। আর এরপর অ্যাডাম করে ওই তরলকে আকাশের দিকে উঁচু করে পবিত্র একটা মন্ত্র বলে আর ওই মন্ত্রটা হচ্ছে আইসি ন্যাংটা যাইমো ন্যাংটা ন্যাংটা সুলেমান ন্যাংটা সুলেমনের জন্য মন করে আনচান। তো এই কথা বলার সাথে সাথে ভাই সিরিয়াসলি পুরো অ্যাটনের আকাশে কিরণ জ্বলে ওঠে। তবে তারপরেও অ্যাডাম মনের দিক দিয়ে ভালো মানুষ আর নিজের মহানুভবতা প্রকাশ করতে সে প্রথমে লড়াই আটকানোর চেষ্টা করে। স্কেলেটরের সাথে কথার মাধ্যমে সমঝোতার প্রস্তাব রাখে। অ্যাডাম স্কেলেটরকে বলে আমি জানি তোমার ভেতরকার অন্ধকারের জন্য হয়তো তোমার হৃদয় বিদারক অতীত রয়েছে। কোনো মেয়ে হয়তো তোমাকে ছ্যাঁকা দিয়েছিল, কোনো মেয়ে হয়তো তোমাকে লাথি মেরেছিল, কিংবা হয়তো তোমার ভেতরে কোনো অসুখ রয়েছে যেটা কলিকাতা হার্বাল দিয়ে চিকিৎসা করা সম্ভব। কেউ হয়তো তোমাকে সত্যিকারের ভালোবাসা দিয়ে আপন ভাব করেনি। তো তুমি টেনশন করো না, মানুষ তার অতীতে নয় বর্তমানে বাঁচতে হয়, বর্তমানে বাঁচলে ভবিষ্যতে বাঁচা যাবে। তোমার যা লাগবে, গার্লফ্রেন্ড লাগবে, কলিকাতা হার্বাল লাগবে, যা লাগে আমি দেবো, কিন্তু এখনো তোমার পরিবর্তন হওয়ার সময় রয়েছে। বাট স্কেলেটর এই প্রস্তাব অ্যাডামকে অহংকারের সাথে ফিরিয়ে দেয়, বলে তুই কি মনে করেছিস আমি চাইলে কত মেয়ে আনতে পারি, আর কলিকাতা হার্বাল ওটা আমার লাগে না, বুঝেছিস? তো স্কেলেটর বলে আমার সব জায়গায় খালি হাড্ডি, তোদের মতো মাংস না যে নেতিয়ে পড়বে, আর আমার ওটা দরকার নেই এবং আমার নেগেটিভিটি হচ্ছে আমার আসল পরিচয়। তো এরপর স্কেলেটর করে কি তার জাদুর দণ্ডের শক্তি ব্যবহার করে অ্যাডামের দিকে সে হামলা করে বসে এবং দুজনের মধ্যে ভালো খারাপের যুদ্ধ শুরু হয়ে যায়। চারিদিকে ধ্বংস আর বিনাশের তুফান ছড়িয়ে পড়ে এবং স্কেলেটর বারবার প্রমাণ করার চেষ্টা করে যে অ্যাডাম দুর্বল, মানে 17 গোজর ডায়লগ ইয়াইমো, কিন্তু ততক্ষণে অ্যাডাম তার শক্তির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এসেছিল আর তাই সে স্কেলেটরের করা প্রত্যেকটা হামলার সঠিক জবাব দিয়ে যাচ্ছিল। আর শেষ পর্যন্ত অ্যাডাম করে কি স্কেলেটরের জাদুর দণ্ডটাই নষ্ট করে দিতে সক্ষম হয়। আবায় না মজা? তো যাই হোক, এরপর বিশাল একটা বিস্ফোরণের মাধ্যমে যুদ্ধক্ষেত্র কেঁপে যায় এবং সবকিছু স্থির হয়। তখন দেখা যায় শুধুমাত্র স্কেলেটরের মাথার খুলি পড়ে রয়েছে, যেটা তার অন্তিম প্রতীক হিসেবে থেকে যায়। তো যাই হোক, এই মহাযুদ্ধের 6 মাস পরে অ্যাটেনিয়াতে আবার শান্তি ফেরত আসে, সবুজে শ্যামলে ভরে যায়। পুরো অ্যাটেনিয়া এখন ওয়াইফাই রয়েছে, সবাই এখন টিকটক করে, মোটামুটি ভালো শান্তিপূর্ণ অবস্থা। এবং রানী মার্লিনা বর্তমানে সিংহাসনে বসেছেন এবং তিনি সকল টিকটকার এবং ইউটিউবারের জন্য 7.5% ভ্যাটও মওকুফ করে দিয়েছেন। আর অন্যদিকে সেই জাদুকর্ণীও কিন্তু এই নতুন শক্তির হেফাজত করতে শুরু করে দিয়েছেন ভিন্নভাবে। আর এরপর আমরা দেখতে পাই রাজধানীর কর্মশালায় সেনাপতি ড্রাঙ্কন সেই রবটকে আবারও ঠিক করে ফেলেছে। তো ওই রবটটা আবার জীবিত হয়ে ওঠে আর ড্রাঙ্কনও এখন বাংলা মাল খাওয়া ছেড়ে দিয়েছে, এখন মাল খেলে টুকটাক ভ্যাট 69 বা তোমার জ্যাক ড্যানিয়েল বা জেডি খায়। তো যাই হোক, এরপর মহলের বাগানে আমরা দেখতে পাই অ্যাডাম আর টিলা অতীত নিয়ে গল্প করছে আর যেখানে অ্যাডামের ছোটবেলার ছবি দেখে সেখানকার শান্তিময় সময় তারা কাটায়। আর এরপর টিলা অ্যাডামকে তার ওই অদ্ভুত নামের ব্যাপারে জিজ্ঞাসা করে, মানে হয়তো অ্যাডাম নামটা ওদের নাম। তো অ্যাডাম তখন মৃদু হেসে উত্তর দেয়, আমার এমন একটা নাম ছিল যেটা আমি কখনোই ভুলিনি, আর সেটা হচ্ছে হিম্যান। আর এরপর অ্যাডাম করে কি তার মনে করো মেলিগো রক্ষা করতে, মানে অ্যাডাম রক্ষা করতে তার যে বন্ধু ছিল না ক্লাসমেট হুসেইন, ওকে কিছু সময়ের জন্য অ্যাটেনিয়ায় নিয়ে আসে। তো হুসেনকে দেখে হালার পালা, দেখ আমি এতদিন যা বলেছি এগুলো সত্য বেটা, তুই তো আমার খালি গাঁজা প্রতি বাবা প্রতি, কিন্তু দেখ এগুলো প্রত্যেকটা কথা সত্য। তো হুসেন বলে হ্যাঁ ভাই সত্যি, কিন্তু মনে হচ্ছে এবার আমিই গাঁজা খেয়েছি। তো যাই হোক, ঠিক ওই সময় একটা রহস্যময় সংকেত আসে এবং সবার মনোযোগ কেড়ে নেয়। তো এই জন্য হিম্যান এবং তার সাথী ক্রেঞ্জার পুরো অ্যালার্ট হয়ে যায় এবং নতুন বিপদের মোকাবেলা করতে মহলের দিকে দৌড়ে যায়। তো যাই হোক, আমরা তো মনে করেছি যে এখানে হ্যাপি এন্ডিং হয়ে গেল, বাট এখানে হ্যাপি এন্ডিং হয় না। তো এরপর আমাদের প্রথম সিন, মানে আমাদের অ্যাডামের ছোটবেলার অর্কে নিয়ে যাওয়া হয়, যেখানে আমরা দেখি হিম্যানের যমজ বোন যার নাম হচ্ছে অ্যাডোরা অর্থাৎ শিউম্যান বা শিরা, সে এন্ট্রি নিয়েছে, যে কিনা ভিলেন হোর্ড্রোকের বিপরীতে যুদ্ধ করবে। আর হ্যাঁ, তোমাদের যদি মনে হয় স্কেলেটর শেষ হয়ে গিয়েছে তাহলে কিন্তু ভুল ভাবছো। দ্বিতীয় যে এন্ড ক্রেডিট সিন রয়েছে সেখানে দেখানো হয় ওই জাদুকর্ণী, সুন্দরী জাদুকর্ণী অ্যাভেলিন স্কেলেটরের মাথার খুলি খুঁজে বের করেছে এবং স্কেলেটরের ভয়ানক হাসি দেখে ক্লিয়ারলি বোঝা যায় যে পার্ট 2 তে স্কেলেটর আরো
ভয়ানক রূপ নিয়ে ফেরত আসবে। আর এটাই ছিল হিম্যানের নতুন সিনেমা মাস্টার অফ দ্য ইউনিভার্সের কাহিনী। তো বুঝতেই পারছো পার্ট 2 আরো ধুমধামার হবে, তবে আনফরচুনেটলি এটার পার্ট 2 মনে আসবে না, কারণ 2026 সালের সবচেয়ে ফ্লপ সিনেমা হতে চলেছে এটি। 2500 কোটি টাকা বাজেটে নির্মিত সিনেমা কামাই করতে পেরেছে ভাই কত জানো? দুঃখের কথা কি কমু, মাত্র 90 মিলিয়ন। মানে এই সিনেমার যারা প্রডিউসার যারা টাকা ঢালছে তারা মনে করো যে আমাদের যে সেনাপতি মাল খায়, ওরা এখন মাল খাইতেছে ভাই। এত টাকার লস ভাই, চিন্তা করো 1,500 কোটি টাকার লস হবে এই সিনেমাতে। তবে আমার কাছে সিনেমা কিন্তু অনেক ভালো লাগছে ভাই, আমার কাছে অনেক ভালো লাগছে, আমি অনেক এনজয় করেছি এবং এই সিনেমার চেয়ে বেটার কিছু ডিজার্ভ করে। কিন্তু সিনেমাটার তেমন কোনো হাইপ নাই। তবে এই সিনেমাটা যদি মার্ভেলের আন্ডারে আসতো, মানে MGM এ না এসে যদি মার্ভেল আন্ডারে আসতো বা ডিসির আন্ডারে আসতো তাহলে হয়তো আরো বেশি হাইপ পেত। কিন্তু এই সুপার হিরো খুবই আন্ডার রেটেড। আমি বিশ্বাস করি এটা আরো বেশি বক্স হবে, সেটা মিনিমাম তোমার 700 বা 800 মিলিয়ন কামানো উচিত ছিল। কিন্তু এই সিনেমা হয়তো চালানো উঠাতে পারবে না এবং মিনিমাম 1000 কোটি টাকা লস হবে, মিনিমাম 1-1.5 কোটি টাকা লস হবে। আমার হিসেবে ভুল হতে পারে, কারণ মিলিয়নের থেকে বাংলা টাকা হিসেব করা একটু কঠিন। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো। কেমন লেগেছে সিনেমাটি কমেন্টে অবশ্যই জানাবে এবং তোমরা যদি চাও নতুন নতুন এরকম সিনেমা আমরা আনতে পারি। আর লাস্টে একটা কথা বলি, সবসময় আমার ভয়েস নিয়ে তোমরা এত বেশি অবসেসড হই না। আমার যে ভয়েস দেওয়া সেটা আমি দেবই, এই সিনেমাগুলো আমি ভয়েস দেবো, কিন্তু যেগুলো 1-1.5 ঘন্টার যে সিরিজ রয়েছে, একটা সিরিজ রয়েছে কি পুরো সিরিজ একটা ভিডিওতে আমরা কমপ্লিট করে দেবো, সেটা তো আমার পক্ষে পসিবল না। আরেকটা বিষয় বলি, আমাকেও কিন্তু তোমার হিম্যানের মতো মানসিকভাবে অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হয়। যেমন আমি আমার সন্তানের কথা সরাসরি কখনো বলিনি, তোমাদের ভাতিজায় কিন্তু সমস্যাও কিন্তু 2.5 বছর হয়ে গিয়েছে, কথা বলে না স্বাভাবিক না পুরোপুরি। তো এটার কিন্তু একটা মারাত্মক হেডেক রয়েছে, যেটা আমার 3-4 বছর আগে ছিল না। তো ওর ব্যাপারটা নিয়ে কিন্তু মানসিক অবস্থা আমার খুবই খারাপ। কিন্তু আমার এমন একটা চাকরি আমি নিয়েছি, আজকে যদি আমার মা মারা যায়, আমার পেটের দেয় আমার আবার 3 দিন পরে হাসি মুখে এসে এরকম করে তোমাদেরকে এক্সপ্লেন করে আমার গল্প শোনাতে হবে। তো আমার লাইফটা আসলে এমন ভাবে সেটেল হয়ে গিয়েছে, আমার মন খারাপ থাক যে আমার তাই থাক, আমাকে আসতে হবে, বানরের মতো নাচতে হবে, এটা আমার লাইফ, বুঝতে পেরেছো? কিন্তু আমিও তো একটা মানুষ, আমারও তো পার্সোনাল লাইফ রয়েছে, আমারও তো পার্সোনাল দুঃখ কষ্ট রয়েছে, আমারও তো স্পেস লাগে ভাই। তো এই জন্য আমি চাচ্ছিলাম যদি এরকম কন্টেন্ট আনি অনেকের কর্মসংস্থান হবে। আমার যতটুকু ভিডিও দেওয়ার আমি তো দেবই, কিন্তু বোনাস যদি ওরা কাজ করে, তোমরা যদি সাপোর্ট করো, শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করো, তাহলে ওদের একটা কর্মসংস্থান হলো। দেখো এই সেম ভিডিও ওরা যেগুলো দিয়েছে এগুলো কিন্তু অন্য চ্যানেল আপলোড দিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ আনছে, সেখানে কিন্তু আমার ভয়েসে চলছে না, সবাই এনজয় করছে। তো ওই অডিয়েন্স গুলো কি আমাদের এই ভিডিওগুলো দেখবে না? তোমাদের কমেন্ট যখন দেখবে এরকম, তখন ওই নতুন অডিয়েন্স যারা আসবে তারা কিন্তু নেগেটিভ হয়ে চলে যাবে, আলটিমেটলি তোমার প্রিয় র্যান্ডম ভিডিও চ্যানেল গায়েব হয়ে যাবে এক সময়। আর তাছাড়া আরেকটা ব্যাপার রয়েছে, আমি যে কোনো সময় মারা যেতে পারি, তখন কি হবে? র্যান্ডম চ্যানেল বন্ধ হয়ে যাবে, তখন সহ্য হবে? বাট অ্যাটলিস্ট আমি যে চ্যানেলটা তৈরি করেছি, তুমি যদি চাও এটা জনম জনম চলতে থাক, বুড়ো হওয়া পর্যন্ত র্যান্ডম চ্যানেলের সাথে তোমরা থাকবা, তাহলে কি হবে? স্পাইডারম্যানের যেমন চেঞ্জ হয়েছে এরকম চেঞ্জ করতে হবে, কারণ টবি ম্যাগুয়ারির যে এনার্জি ছিল, টম হল্যান্ডের এনার্জি অনেক বেশি। টবি ম্যাগুয়ারি হয়তো ইমোশন, বাট টম হল্যান্ড হচ্ছে ভবিষ্যৎ। এইভাবে আমরা সাজাতে যাচ্ছি, কারণ আমার লাইফ আস্তে আস্তে প্যারাহীন হবে না, আরো প্যারাযুক্ত হবে। এই বাচ্চা, এই যে যেমন এই যে ধরো আমার বিবাহিত জীবনে প্যারা এসে গেছে, বাচ্চার প্যারা এসে গেছে, আমার কয়েকদিন পর মার অবস্থা খারাপ, তার অবস্থা খারাপ হবে। আরো ভবিষ্যতে যে কত কি আছে, একদিন আমি এই ধরনের এন্টারটেইনিং কাজ করতে পারবো না, মানে মন মানসিকতা বা মানসিক অবস্থা এরকম আমার থাকবে না একটা সময়। তো এই জন্য আমি তোমাদেরকে বলবো, বাংলাদেশের অনেক চ্যানেল রয়েছে যেখানে আমার ভয়েস নাই, সেম কন্টেন্টে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ পাচ্ছে, কিন্তু যখন আমার নিজস্ব অডিয়েন্স যাদের জন্য আমি 7 বছর কাজ করেছি, সেই বাইনচোতের দল যখন অতিরিক্ত ভালোবাসাতে দেখাতে, সিরিয়াসলি এগুলো ভালোবাসা না তো, তারা অতিরিক্ত ভালোবাসা দেখাতে যখন এইসব কমেন্ট করে, তখন আমার অর্থনৈতিকভাবে লস হয় এবং আমার ভবিষ্যৎ যে প্ল্যান সেটাও নষ্ট হচ্ছে। তো আমি সিরিয়াসলি আবার তোমাদের রিকোয়েস্ট করছি, হাত জোর করে রিকোয়েস্ট, আমি হাম্বল রিকোয়েস্ট করছি, যদি আমার প্রতি এতটুকু ভালোবাসা থেকে থাকে, আমরা চ্যানেল এভাবে চালাবো। তোমাদের যাদের সহ্য হবে না তারা দয়া করে অন্তত চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দিও, কিন্তু কোনো কমেন্ট করো না, হ্যাঁ আপনি নাই দেখবেন, এটা বলার দরকার নাই ভাই। তুমি চাইলে কাইন্ডলি আনসাবস্ক্রাইব করে চলে যাও। আমরা মনে করবো আমাদের চ্যানেলের কার্যক্রম আজকে থেকে শুরু করলাম, এবং যারা আমাদের অ্যাকচুয়াল সাপোর্টার আছে তারা হয়তো বুঝতে পেরেছো, কয়েকটা ভিডিওতে আমি খুব সুন্দর মতো বুঝিয়েছি আমার জায়গাটা। এরপরও যারা ওই ধরনের কমেন্ট করে, বুঝতে পারছো ওরা আমাদের কখনোই শুভাকাঙ্ক্ষী নয়, ওরা আমাদের অবশ্যই হেটার, এবং ওরা জাস্ট চায় হচ্ছে আমাদেরকে ধ্বংস করতে। অনেকে হেটার থাকে না, তোমার ফ্যান সেজে কমেন্ট দিয়ে গেল, হ্যাঁ আপনার সাথে কোনো সেম জিনিসগুলো এই জন্যই করছে যাতে আমরা এই প্রজেক্টে না যেতে পারি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, এবং আমাদের যারা লয়াল অ্যাকচুয়াল ফ্যান রয়েছে তারা বুঝতে পেরেছো আমি অনেকবার এক্সপ্লেন করেছি, এবং এবার তোমাদের থামা উচিত, এবং এবার তোমাদের বোঝা উচিত, এবং যেই আসুক তাদেরকে সাপোর্ট করা উচিত। এই একটা মেয়ে ভয়েস দিয়েছে কয়েকদিন আগে, এটার জন্য একটা পেমেন্ট পেয়েছে। তো আমার যে কটা ভিডিও দেওয়ার তো দেবই, যদি ওদের ভিডিওগুলো তোমরা অ্যাকসেপ্ট করো, মাসে 30টা ভিডিও আসবে ওদের, নতুন নতুন যত সিরিজ যেগুলো আমি কভার করতে পারবো ওরা কভার করবে। ওরা পুরো বাংলাদেশের নতুন জেনারেশনের যে ইউটিউবার রয়েছে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে, তোমাদের র্যান্ডম ভিডিও চ্যানেলে নতুন নতুন ভিউয়ার্স নিয়ে আসবে। তো এই চ্যানেল থেকে তুমি অনেক বেশি কন্টেন্ট উপহার পাবে, এটা থেকে তুমি চাও না, নাকি তোমরা চাচ্ছ যে আমরা যাতে ধ্বংস হয়ে যাই? ওই মেয়েটার একটা ভবিষ্যৎ গড়বে, এরকম আরো 4-5টা পোলাপান এই এত বড় একটা চ্যানেল দিয়ে তাদের ভবিষ্যৎ গড়বে, তাদের সংসার চলবে, কেন তোমরা এটা মেনে নিতে পারছো না? তো এর মানে যারা এই ধরনের কমেন্ট করবে তারা আমাদের অবশ্যই হেটার্স, এবং এত কিছু বলার পরেও যারা ওই রকম কমেন্ট করবে তারা জাস্ট আমাদের মধ্যে থেকে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য। বাংলাদেশে কি চলে ভালোই জানো, সব কোন লেভেলের বাইনচোদ জানো তুমি, এরা খুব খারাপ, খুব ডেঞ্জারাস, এরা কেউ কাউকে ভালোবাসে না, কেউ কারো ভালো চায় না। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে, এবং আশা করি বুঝতে পেরেছো। আল্লাহ হাফেজ ভাই। আর বিদায়ের আগে আবারও মনে করিয়ে দিচ্ছি, আমাদের ওয়েবসাইটটা প্লিজ একবার হলেও ঘুরে এসো, অন্তত দেখো যে আমরা আসলে কি করেছি, এবং তোমার কোনো সাজেশন থাকলে সেটা কমেন্টে অবশ্যই জানাও যে কিভাবে আমরা এই ওয়েবসাইটটা আরো বেটার করতে পারি। তো বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকে, টেক কেয়ার, বাই বাই।